আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই আমি একটা কমেন্ট দিয়ে ভিডিওটা শুরু করব। এটা একদম ভুল কথা। মেয়ের জামাই কোনোদিনও ছেলের হয় না, আর ছেলের বউ কোনোদিনও মেয়ে হয় না। মেয়ের মতো ছেলের মতো নিজের পেটের না, যার পেটে জন্ম হয় তারই ছেলে মেয়ে, তারই সন্তান। তবে মেয়ের জামাই ও ছেলের বউ অনেক প্রিয়, ভালোবাসার মানুষ ও আদরের জিনিস, সেটা ধরে রাখার মেয়ের জামাই ছেলের বউর একান্তই তাদের ব্যাপার। শ্বশুরবাড়ির সবাইকে ভালোবাসতে হবে, উভয়ের পরিবারকে। তানজিলা, তুমি যা করছো করে যাবা, অনেক দোয়া করি। তোমার সংসার যেন এইরকমই থাকে। মিমের মতো হইও না। তোমার মাকে মিমকে বুঝাইতে বলবা, যেহেতু তোমার মার কথা মিম শোনে। মিমের পেটে বাচ্চা, তারপরেও শাশুড়ি বা চাচিকে গয়নায় ধরে না। ওর কপালে অনেক খারাপই আছে। আমি মুরব্বী হিসেবে বলে দিলাম, আমি ভিডিও দেখে বলছি। এই চাচির বাসায় আগে পড়ে থাকতো মিম, এখন বউ হওয়ার পরে সব বদলিয়ে গেছে। কয়দিন বাবুই একদিন মিমকে লাথি মারবে, আমি বাস্তবে দেখেছি, সেই জন্য বলছি। মার সাথে তালাক হয় না, বউয়ের সাথে হয়, এটা বুঝতে হবে। তো এই কমেন্টটা যিনি করেছেন ইনি কিন্তু আমার আমার কমেন্ট বক্সেও কিন্তু উনি কমেন্ট করেছেন এবং কমেন্টগুলো কিন্তু খুবই মূল্যবান কমেন্ট করেন, এবং এই কমেন্টটা যেটা করেছে সেটা কিন্তু খুবই মূল্যবান একটা কমেন্ট, যার কারণে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে অনেক দর্শকরা এসে মিমের হয়ে ঝগড়া করেন যে মিমের এখন বাবু হবে, মিমকে এই বলা যাবে না, সেই বলা যাবে না, তাহলে আপনাদের চোখটা কি অন্ধ? আপনারাই তো মিমকে বলতে পারেন গিয়ে যে তোমার এখন বেবি হবে, তুমি প্রেগনেন্ট, তোমার এখন উচিত সব ভুলে শাশুড়ির দোয়া নেয়া। সেটা কি করতেছে নাকি বাবু করতেছে? কিন্তু তারপরেও আপনারা এসে যারা সত্যটা তুলে ধরে তাদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের বমি ছেড়ে আসেন। এই যে উনি যে কথাটা বলেছেন যে একদিন বাবু একে লাথি মারবে, এটাও আপনারা দেখবেন। এই যারা বাবা মাকে কষ্ট দিয়ে সংসার করে, সেই সংসার কোনোদিন টিকে না দর্শক। এটা কিন্তু আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলছে বাবা মার সঙ্গে উফ পর্যন্ত করা যাবে না। সেখানে যে বাবা মা জন্ম দিছে, বাবুর কি পরিমাণে অভদ্রতা করছে ওর মার সাথে, তুই তাই করে ধমকাচ্ছে, সে বউয়ের সাথে পায়ের তলায় পড়ে থাকে। আপনারা কি ভাবেন এটা স্বাভাবিক কিছু? এটা স্বাভাবিক কিছু না। এটা খুব বেশি দিন টিকবে না। বাবুর হয়তো এখন শারীরিক চাহিদার জন্য মিমের কাছে পড়ে আছে, মিমদের মধ্যে কিছু একটা আছে, ওরা কোনোভাবে ছেলেদেরকে আটকায় রাখতে পারে, সেটার জন্য আটকায় রাখছে। সেটা কয়দিন থাকবে দর্শক? আপনার কাছে মনে হয় না যে আল্লাহ হেদায়েত দিবে বাবুকে, এবং তখনই মিমকে ওর ভালো লাগবে না, মিমের কাছেও থাকবে না, বা মিমি ওর কাছে কিছুদিন পরে থাকবে না? এটা আপনারা দেখেন। মিমের আপনারা যতটুকু দেখতেছেন, মিমের কোনো জিনিস বেশি দিন ভালো লাগে না। মিম অসুস্থ, সোজা কথা, মিম অসুস্থ। মিমকে যদি ডাক্তার না দেখায়, মিমকে কন্ট্রোল করা ওদের সবার জন্যই খুবই মুশকিল হয়ে যাবে দর্শক। তো যাই হোক, এবার আসি হচ্ছে তিশার ব্যাপারে। তিশার প্রথম দিন যে ভিডিওটা দিল, সেখানে সে মানে কোনো কিছু ছাড়াই সে শুধু বলল যে মানে ওর আসলে শাশুড়ি মারা না গেলে আমরা বোধহয় বুঝতে পারতাম না যে তিশা তার শাশুড়িকে এত ভালোবাসে যে তার মেয়ে শোক ভুলে অলরেডি তার বাসায় ইফতারের আয়োজন করতেছে, সে ইফতারে যাচ্ছে, কিন্তু তার ছেলের বউ এখন পর্যন্ত শোক ভুলতে পারে নাই। অথচ জীবিত থাকা অবস্থায় আমরা কখনো দেখি নাই যে তিশার শাশুড়ির কখনো দোতলায় স্থান হয়েছে। তিশা আমাদেরকে বলতে বসলো, কারণ কেউ তো এখন বলতে পারবে না, কারণ তিশার মা তো নাই, মানে তিশার তো শাশুড়ি নাই, মারা গেছে। সে তো এসে জাস্টিফাই করতে পারবে না যে আসল ঘটনাটা কি। হ্যাঁ, বলতেছে যে উপরের দোতলাটা করা হয়েছিল, যে শাশুড়ি বলছে সেই জন্য করা হয়েছে, কিন্তু শাশুড়ি বলছে সে কখনো নিচতলা ছেড়ে আসবে না। শাশুড়ির জন্য কি দোতলায় কোনো রুম ছিল দর্শক? তারা মনে হয় 2টা রুম করছে উপরে। একটা রুমে তারা 2জন থাকে, আরেকটা রুমে ওই তান থাকতো, না হয় থাকতো, তানজিলা থাকতো। তাহলে শাশুড়ির রুমটা কোথায়? ফাতেহার জন্য রুমটা কোথায়? তারা তো উপরে সবার জন্য একটা করে রুম করে নিচতলাটা কিন্তু ভাড়া দিয়ে, ভাড়ার টাকাটাও কিন্তু তারা পেত। কিন্তু তিশার মন এতটাই হিংসা,
আর তিশার হাজবেন্ড তার চেয়ে বেশি জঘন্য। আমরা যদি শুধু তিশাকে গালিগালাজ করি, বললে ভুল বলা হবে, ওদের হাজবেন্ড না খারাপ। বা আজকে বাপ্পি যদি ভালো হইতো, বাপ্পিকে নিজে জোর দিয়ে মার জন্য করতো না। সম্পত্তি তার বাবার, বাড়ি উঠাই দিয়ে গেছে তার বাবা, অথচ দোতলায়, সেখানে তার মায়ের স্থান হয় না। এটা যদি একটা ছেলের মধ্যে এতটুকু মানে মানবিকতা বোধ থাকতো, সে কোনো দিনও উপরে উঠতো না তার মাকে ছাড়া। সে অবশ্যই মায়ের জন্য একটা রুম করতো এবং তার বোনের জন্য একটা রুম করতো। উল্টা তার ছেলেকে এখন তার নিচে তার মায়ের ওখানে থাকতে দেওয়া হয়েছে, যেহেতু উপরে কোনো রুম নাই। এবং তারা দুইজন জামাই বউয়ের গুচুর 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 করার জন্য ওই ছেলেকেও তারা রাখে না। আর এই যে ওর নাম কি, বদা, বদা যে আমাদেরকে বলছিল এসে খুব দেখায় যে তার মা নাকি তার মায়ের জন্যই নাকি তারা এখানে চলে আসছে, এবং তার পর মুহূর্তে সে বলছিল যে তার নাতি নাতনি যেন দাদিকে পায় সেই জন্য আসছে। আসলে কথাটা কি দর্শক, আসল কথাটা হচ্ছে তার বউ সামাল দিতে পারতেছিল না বাচ্চাগুলিকে, ঠিক আছে। যদিও সালমানের মা ছিল, তারপরেও তার বউয়ের সেই যোগ্যতা নাই যে সে বাচ্চা সামাল দিবে, কারণ সে তো বহির্মুখী নারী। বহির্মুখী নারী 10-12 জন যতই দেন না কেন, সংসার তারা সামলাতে পারবে না, কারণ তাদের মনোযোগ নাই। সেই একই জিনিস বদারও, বদা বউয়ের পিস পিস ঘুরে, কারণ বদার তো কোনো লাইফের কোনো নাই, এইম নাই। বদার মেইন হচ্ছে নোংরামি করা। সো একমাত্র বউর পিস পিস ঘুরলেই সেই নোংরামিগুলো করতে পারে। তার বাড়ির কাছে সেই নোংরামিগুলো করতে পারবে না, সেখানে সে গণপিটুনি খাবে। তো তারপরে তিশা এসে বলার চেষ্টা করলো যে সে তার শাশুড়ির কাছে বাচ্চাদেরকে রেখে নিশ্চিন্তে চলে যাইতো। এইটাই তো তারা চাইছিল, এবং এই কারণেই তারা বাড়িতে আসছিল। যেই মুহূর্তে দেখলো যে তান আর নানার বাড়িতে যাচ্ছে না, তখন তাদের জন্য একটা বিশাল বড় বাধা হয়ে দাঁড়ালো, পথের কাঁটা হয়ে দাঁড়ালো হচ্ছে তান। এই পথের কাঁটাকে এখন তারা কি করবে, যেহেতু তাদের সন্তান, একে তো কিছু করতে পারবে না। তখন তারা এই তার মাকে, বয়স্ক মাকে তখন তারা কি বলে এটাকে, হাতিয়ার হিসেবে ধরে নিল। তার কাছে এবার বাচ্চাকে ফেলে ফেলে তানকে ফেলে ফেলে তারা ঘুরে বেড়াতে থাকলো। মায়ের কথা কি একবারও মনে করছে? কখনো মনে করে নাই। এবার তিশা যে কথা শুনে, তিশা কি মানুষকে কম কথা শোনায়? তিশা ক্যামেরায় বসে তার বড় ভাইয়ের বউকে কম শোনায়, খুকিকে কথা কম শোনায়, সাবিনার বাসায় গিয়ে সাবিনাকে কম শোনায়? কাকে সে কথা শোনায় না। যে কথা শোনায় তাকে অবশ্যই অন্যের কথা শুনতে হবে। সে তো ভদ্র মানুষ না। তিশা কি ভদ্র মানুষ? তাহলে এখন কেন কাঁদতে বসছে? এখন সে কেন বিভিন্ন মানুষ নিয়ে আসছে সাক্ষী হিসাবে? তার স্বামীকে নিয়ে আসছে, ওইদিকে তার মা, তার ভাই তার হয়ে সাক্ষী দিচ্ছে কেন? আমি আপনাদেরকে বলছি না যে তিশা বেশি দিন শ্বশুর বাড়িতে থাকবে না? দেখেন এখন তিশার ভাই কি বলতেছে, তিশার নাকি ডল লাগে, তিশার ডল লাগে, তিশার মাথার উপরে মুরব্বি নাই। তিশার মাথার উপরে মুরব্বি ছিল কবে? সে তো সবসময় ঢাকাতে একা একা থাকতো, এবং তার শাশুড়ি যখন যেত তার চেহারা কালো করে রাখতো। তার শাশুড়ি কি খুব বেশি দিন তার বাসায় গিয়ে টিকতে পারছে? এখন এসব নাটক নিয়ে আসলে তো আমরা এটা মেনে নিব না, কারণ আমরা তো দেখে আসছি, সমস্ত কিছু দেখছি সে কি করছে। এখন যদি নিজেকে বাঁচাতে আসে, বাঁচাতে কি করে পারবি? যে মানুষ কিনা একটা মানুষকে কথা শোনাইতে ছাড়ে না ক্যামেরার মধ্যে, আপনি দেখেন না, তার এই জিনিস আবার শুরু হয়ে যাবে। এখন কিছুদিন শাশুড়ি মারা গেছে, একটু ভয়ে ভয়ে আছে যে তার শাশুড়ি এত সুস্থ মানুষ দুনিয়া থেকে চলে গেছে। এটা হয়তো তাদের একটু হজম করতে সমস্যা হচ্ছে, কিন্তু দেখবেন আমি যে বলছি যে তিশা বেশি দিন থাকবে না বাড়িতে, তিশা চলে যাবে দেখবেন ঢাকাতে। তিশা ঢাকাতে এখন এই যে উসিলা দিচ্ছে, তিশার ভয় লাগে, মাথার উপরে মুরব্বি নাই, তার মারে ফোন করে, তার মারে তো আগেও ফোন করতো, প্রতিদিন তার মার সঙ্গে ফোন করতো, কুটনামি বদমাইশি, ভাইদের সংসারে কিভাবে আগুন জ্বালানো যায় সেগুলি তো সেই ফোন করে করে করতো। ওইদিকে সে মিমকে ফোন করতো, মিম যেন বাবুকে বাইন কষা দিয়ে রাখে, মিম যেন শাশুড়ির কাছে না যায়, চাচির কাছে না যায়, এগুলো তো সব ওখান থেকেই আসতো। আজকে যদি এই মিম যারা বোন মানে এত শ্রদ্ধা করে তার বোনকে, মানে তিশাকে বা তার দুলা ভাইকে, তারা যদি ভদ্র হইতো, তারা যদি ভালো উপদেশ দিত, তাহলে কি এই মিম ঠিক থাকতো না? ঠিক থাকতো। কিন্তু ওখান থেকেই খারাপ পরামর্শগুলো মিমকে দেওয়া হয়। আর বাবু তো বাবুই। বাবুর কথা যদি বলি অনেক কম বলা হবে। আমার যতটুকু মনে হচ্ছে এর
হেদায়েত খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। এবার দর্শক আসি হচ্ছে, দেখলাম যে নাম কি রাজ আর শারমিনের মিলন হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো কথা যে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার থেকে সেটা যদি চেষ্টা করে কোনোভাবে জোড়া লাগানো যায়, সেটা আমার কাছে ভালো লাগে। আমি আগের ভিডিওটাতেও বলে গেছি আপনাদেরকে যে তবে যেরকম চেহারা দেখতেছে ওদের, মনে হচ্ছে যে ওদেরকে জোর করে সম্পর্কটাকে ওদেরকে ঢুকাই দেওয়া হচ্ছে। বিশ্বাস করেন, আপনাদের কি মনে হচ্ছে জানি না। আমি রাজকে দেখলাম, রাজ শক্ত হয়ে বসে আছে শ্বশুরবাড়িতে। রাজ ভিতর থেকে কিন্তু কোনো কিছু ভুলে নাই। ওইদিকে শারমিনের চেহারা দেখবেন কালো, শারমিনও কোনো কিছু ভুলে নাই। শারমিনও কিন্তু চেহারা কালো করে রাখছে। শারমিন কিন্তু খুশি হয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে না। এদিকে রাজ নিতে আসছে, রাজের ভিতরেও হাজারটা কিন্তু মানে ভিতরে অনেক যন্ত্রণা রয়ে গেছে। তার শাশুড়ি যেহেতু তাকে শয়তান টয়তান আরও অনেক গালিগালাজ করছে, সেটা আমরা দেখছি, অন ক্যামেরায় দেখছি। তো সেটা সে মেনে নিতে পারতেছে না। বুঝতে পারেন যে যেখানে মানে বিল্লালের ছোট ভাই বাবু যেখানে তার মায়ের কথাবার্তা সহ্য করতে না পারে বাড়ি ছেড়ে চলে গেছে, সেখানে এই ছেলে, এই মানে এ তো অন্য বাড়ির ছেলে রাজ, সে কী করে মেনে নিবে বলেন? তবে আসলে এইভাবে করে সংসার করার আসলে কোনো মানে হয় না। কয়দিন টিকবে? জোর করে যদি কোনো সম্পর্কে কেউ ঢুকায় দেওয়া হয়। আমার কথা হচ্ছে যে রাজ যেখানে নিজেই বিভিন্ন জায়গায় ফোন করে সে বলল একজনকে নত হইতে হয়, সে নত হয়ে গেছে ওই বাসায়, তাহলে তার চেহারা শক্ত কেন? তাকে মনে হচ্ছে সে ভিতরে সে কোনো কিছু খুব সহজভাবে মেনে নেয় নাই। ওদিকে শারমিনের চেহারা আমি দেখতেছি যে যখন থেকেই শুনলো যে ওকে নিতে আসবে, ও চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে, ওর কিন্তু চেহারা কালো। শারমিন আর রাজের ব্যাপারটা আমি আরও ডিটেলস আরেকটা ভিডিওতে বলবো। আরেকটু বলে নিই আপুরা ভাইয়ারা, সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেছেন কি না, যে তার মানে নাজমা আন্টি মারা যাওয়ার পরে ফাতেহার চেহারা দেখবেন আর ওদিকে বাপ্পির চেহারা দেখবেন। বাপ্পির চেহারার মধ্যে একটা কেমন যেন রুক্ষতা, কেমন যেন একটা চেহারার মধ্যে ছাপ ফুটে আসছে, মানে উঠে উঠছে। এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। আমি জানি না আপনাদের চোখে পড়ছে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে। আর এদিকে ফাতেহাকে দেখলাম, ফাতেহা নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম, ওকে ওর চেহারার মধ্যে কোনো রুক্ষতা বা কোনো কিছু আমি দেখি নাই, ও যেরকম থাকে। এবার আমরা যে ফাতেহাকে নিয়ে এত গালাগালি এত কিছু করছি দর্শক, যেটা সে কিবরিয়ার সাথে করছে, আজকে আমি আপনাদের সাথে একটা সত্য কথা বলি যেটা আমার মন থেকে মনে হয়েছে। হ্যাঁ, ফাতেহা মন থেকেই কিন্তু কিবরিয়াকে ভালোবাসছে। যতটুকু ফাতেহাকে দেখা গেছে, ফাতেহার কিন্তু মনটা ভালো, ফাতেহার কিন্তু মনটা পরিষ্কার। ফাতেহা কিন্তু সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে, মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে। এটা আমার ধারণা দর্শক, সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু যতটুকু ওকে দেখছি ভিডিওতে ততটুকু দেখে মনে হয়েছে। তো সেরকমভাবে সে কিন্তু কিবরিয়াকেও ভালোবাসছে, কিবরিয়াকেও সে বিশ্বাস করছে। কিন্তু আস্তে 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 দিন যাওয়ার পরে যখন কিবরিয়ার নেগেটিভ জিনিস তার মধ্যে চলে আসছে, দেখে ফেলছে, তখন সে কিবরিয়াকে ছেড়ে দিচ্ছে। আমি জানি অনেকে আপনারা আমাকে নেগেটিভ কমেন্ট করবেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে, অনেস্ট নিরপেক্ষভাবে আমার যেটা মনে হয়েছে, আমি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। আর যেটা দেখবেন যে বাপ্পিকেও দেখবেন যে বাপ্পির পরিণতি কি হয়। হ্যাঁ, আর ওইদিকে আমরা মিমের পরিণতিও দেখব। মিম আজকে কিসের গরম দেখাচ্ছে? টাকার গরম না? টাকার গরম কয়দিন থাকে? এই আল্লাহ তো দিচ্ছে, আবার এই আল্লাহ একদিন নিয়ে যাবে। তো সেগুলো দেখার অনেক বিষয় আছে দর্শক। মানুষ খুব বেশি দিন বাঁচে না, ঠিক আছে? খুব বেশি দিন কিন্তু মানুষ বাঁচে না। এই যে আমরা টাকা পয়সা নিয়ে এত অহংকার করি, শাশুড়িকে মানুষ বলে গণ্য করি না, শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নিই। মায়ের সাথে সন্তানের নারীর সম্পর্ক, যেটা চাইলেও কেউ ব্রেক করতে পারবে না, চাইলেও কেউ ছিন্ন করতে পারবে না।